কাশ্মীরের গল্পের প্রথম ভিডিওতে আমরা শ্রীনগরে কিভাবে এলাম এবং তারপর ডাল লেকের হাউসবোটে রাত কাটানোর অভিজ্ঞতার কথা আপনাদের বলেছি। শ্রীনগরের ডাল লেকের পাশ দিয়ে হুট খোলা বাস চলাচল করে, যার মাথায় খোলা ছাদের উপরে বসে পর্যটকেরা চারপাশের দৃশ্য উপভোগ করতে পারেন। আমরা এখন সেই বাসের উপরে চড়ে যাচ্ছি আর চারপাশের দৃশ্য উপভোগ করছি। শ্রীনগর থেকে আমরা গিয়েছিলাম গুরেজ আর তুলেইল ভ্যালি। শ্রীনগর থেকে গুরেজ ভ্যালি যাবার পথের বর্ণনা আমি কাশ্মীর গল্পের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে বলেছি। এই ভিডিওতেও থাকবে গুরেজ আর তুলেইল ভ্যালির সম্পূর্ণ গল্প। বাইরে তখন তীব্র ঠান্ডা হাওয়া। মোজাম্মেল ফ্লাস্ক থেকে গরম কাওয়া আমাদের খেতে দিল। কাওয়া হলো এক প্রকার মশলা দেওয়া কাশ্মীরি চা। কাওয়া খেয়ে আমাদের শরীর বেশ গরম হয়ে উঠল। আমরা পাহাড় থেকে ধীরে ধীরে কাঞ্ঝাল 1 চেকপোস্টে নেমে এলাম। এখানে আমাদের আধার কার্ড দেখাতে হলো, আমাদের আসার কারণ, নাম ধাম ইত্যাদি বলতে হলো। সেনাবাহিনী এবং জেকে পুলিশ দুই তরফ থেকে দুটো ছোট পার্চি দিল, যেগুলো ফেরার সময় জমা দিয়ে যেতে হবে, আর বলল যে 3 দিনের বেশি এখানে থাকা চলবে না কোনো মতেই। কিছু দূর চলার পর পেলাম কিষানগঙ্গা নদী ক্ষীণ ধারায় বয়ে চলেছে। আসলে হাইডল প্রজেক্টের জন্য এখানে নদীতে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধের ওপারে গিয়ে নদীর বিশাল ব্যাপ্তি দেখে আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। চারপাশে পাহাড়ের ঘেরাটোপে এটা যেন একটা বড় সবুজ রঙের জলাধার। আমরা অবাক চোখে সেই সৌন্দর্য নিরীক্ষণ করতে লাগলাম। আমরা যত সামনের দিকে এগোতে লাগলাম, কিষানগঙ্গা নদী যেন আমাদের সঙ্গে সঙ্গেই চলতে লাগলো। এই জায়গাটাই আমাদের সেই বহুদিনের স্বপ্ন, যেটা এতদিন মনের গোপনে সযত্নে লালিত ছিল। আমরা গুরেজের অন্দরে প্রবেশ করলাম। পাশাপাশি 3টি গ্রাম, প্রথমে ওমপুরা, তারপর খান্ডিয়াল এবং পরে দাওয়ার। এই পাশাপাশি 3টি গ্রামের মধ্যে দাওয়ারই বর্ধিষ্ণু। রাজদান পাস থেকে ক্রমাগত নামতে নামতে প্রথম গ্রাম হলো কোকরবল। তারপর কাঞ্ঝাল 1 পেরিয়ে আমরা ওমপুরায় এসে থামলাম। তখন বিকেল হলেও সূর্যদেব কিছুক্ষণ হলো ওপারের পাহাড়ের পিছনে অস্ত গিয়েছেন। চারপাশে উঁচু উঁচু পাহাড়ে ঘেরা নিচের গ্রাম 3টিকে একটু পরেই অন্ধকার এসে গ্রাস করে নেবে। মোজাম্মেল আমাদের এখানকার সবচেয়ে উঁচু ভিউ পয়েন্ট খান্ডিয়াল টপে নিয়ে এলো। এখানে এসে সামনের দিকে তাকিয়ে আমরা বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। আমাদের পায়ের অনেক নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে 3টি গ্রাম। একেবারে বাম দিকে একটু দূরে রয়েছে ওমপুরা, ঠিক পায়ের নিচে রয়েছে ছোট্ট গ্রাম খান্ডিয়াল, আর ডান দিকে অনেকটা জায়গা নিয়ে রয়েছে দাওয়ার। দাওয়ারের পরেই দিগন্ত জুড়ে রয়েছে একটি সুন্দর ত্রিকোণাকৃতি পিরামিড সদৃশ্য পাহাড়, যার নাম হাব্বা খাতুন, যার সঙ্গে জড়িয়ে আছে অনেক বিষাদময় ইতিহাস। আমার চোখের সামনে গ্রামের পিছন দিয়ে পাহাড় উঠে গিয়েছে অনেক উপরে। এখন শীতের প্রারম্ভে পাহাড়ের গায়ে পাইন গাছগুলো তাদের সবুজ রং হারাতে বসেছে, আর কয়েকদিন পরেই সব চলে যাবে বরফের নিচে। চারপাশে সব উঁচু উঁচু পাহাড়ের সামনে নিজেদের খুব ক্ষুদ্র বলে মনে হলো। শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। আসুন এবারে আপনাদের একটা গল্প শোনাই। সেটা 16শো শতাব্দীর কথা। দিল্লিতে তখন মোগল সম্রাট আকবরের শাসনকাল। ইউসুফ আলী চাক তখন কাশ্মীরের রাজা। কাশ্মীরের পুলওয়ামায় একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে জুন, যার সৌন্দর্য ছিল সর্বজনবিদিত। তার সৌন্দর্যের সাথে সামঞ্জস্য রেখে তার অপূর্ব কণ্ঠস্বর মানুষকে মুগ্ধ করে তুলত। জুনের গান ও কবিতার লেখনী ছিল লাওল ঘরানার, যা কাশ্মীরের নিজস্ব সম্পদ। একদিন রাজা ইউসুফ ঘোড়ায় চড়ে বনে শিকার করতে গিয়েছিলেন। এমন সময় শুনতে পেলেন বনের মধ্যে এক অপরূপ সুন্দরীর গলা। উনি গলার উৎস খুঁজতে খুঁজতে বনের মধ্যে ঘুরতে শুরু করলেন এবং কিছু দূর যাওয়ার পর দেখলেন একটি চিনার গাছের তলায় এক অপরূপা সুন্দরী নিজের মনে গেয়ে চলেছে একা একা। তার প্রেমে পড়ে তাকে নিকাহ করতে রাজার বেশি দেরি হলো না। জুন ছিলেন নিতান্তই গ্রামের মেয়ে, তাই রাজার ঘরে প্রবেশের আগে নিজের নাম বদলে নাম রাখলেন হাব্বা খাতুন। কিছুদিন বেশ নির্ঝঞ্ঝাটে কাটার পর হঠাৎ শুরু হলো মুঘল আক্রমণ। সম্রাট আকবরের অপ্রতিরোধ্য বাহিনী হঠাৎ কাশ্মীর আক্রমণ করল, কিন্তু ইউসুফের স্বল্প সংখ্যক সেনার নির্ভীক ও রুদ্ধশ্বাস যুদ্ধ কৌশলে দুবারই আকবরের বিশাল বাহিনী পরাস্ত হল। বেগতিক দেখে আকবর প্রমাদ গুনলেন ও নিজের মন্ত্রীবর্গের সঙ্গে যুক্তি করে সন্ধি প্রস্তাব করে রাজা ইউসুফকে নিজের কাছে ডেকে পাঠালেন। জানালেন
তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। রাজা ইউসুফ তার কথায় ভুলে দিল্লি গেলেন সমস্যা সমাধানের আশায় ও সাথে সাথেই গ্রেপ্তার হলেন। আকবরের কূটনৈতিক চালে তাকে বন্দি করে পাঠানো হলো প্রথমে বাংলায় ও পরে বিহারে, যেখানে পরবর্তীকালে বন্দি অবস্থাতেই তিনি মারা যান। দূতের মাধ্যমে হাব্বা জানতে পারলেন যে কাশ্মীরের রাজা ও তার প্রিয়তম দিল্লির মুঘল সম্রাটের কাছে বন্দী এবং শেষে প্রয়াত। তিনি ভেঙে পড়েন এবং স্বেচ্ছায় এক কঠোর সংযমের জীবন বেছে নেন। শোনা যায় এরপর তিনি পাহাড়ের জঙ্গলে এক ভবঘুরের জীবন অতিবাহিত করতে শুরু করেন। পাহাড়ে পাহাড়ে তার অপরূপ কণ্ঠের সঙ্গীত ভেসে বেড়াতে শুরু করে। তার জঙ্গল জীবনের রচনা আজও মানুষের মুখে মুখে ঘোরে। তার নামেই এই বিশেষ পাহাড়টির নামকরণ। তার স্মৃতি নিয়ে মাথা উঁচু করে গুরেজ উপত্যকায় চিরদিন দাঁড়িয়ে থাকবে হাব্বা খাতুন। সেদিন সন্ধ্যায় খান্ডিয়াল টপে প্রকৃতির মাঝখানে বসে মোজাম্মেলের মুখে হাব্বা খাতুনের করুণ কাহিনী শুনে মনটা ব্যথায় পরিপূর্ণ হয়ে গেল। পাহাড়ের মাথায় তীব্র হাওয়া যেন হাব্বা খাতুনের দীর্ঘশ্বাস হয়ে বয়ে বেড়াতে লাগলো আমাদের চারপাশে। তারপর আমরা দাওয়ারে হোটেল কাকা প্যালেসের দিকে রওনা দিলাম। 2008 সালের এপ্রিল মাসে 6খানা ঘর নিয়ে কাকা প্যালেস হোটেলে যাত্রা শুরু হয়েছিল। ইউনুস আর ইজাজ দুই ভাই এই হোটেলটি চালান। প্রখ্যাত ভ্রমণ লেখক শ্রী সন্দীপন মজুমদার মহাশয়কে গুরেজে থাকার ব্যাপারে জিজ্ঞেস করায় কাকা প্যালেস হোটেল সম্পর্কে উনি আমাকে অবহিত করেন। তারপর হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে ইউনুস ভাইয়ের দীর্ঘ বার্তা বিনিময় হয় আমার যাবার কয়েক মাস আগে থেকেই। অত্যন্ত সজ্জন এই ব্যক্তির কাছ থেকে আমি মাঝে মাঝেই গুরেজের আবহাওয়ার খবর নিতাম। উনি যথেষ্ট ধৈর্য ধরে সবসময় আমার কথার জবাব দিতেন। খান্ডিয়াল টপ থেকে নেমে সন্ধ্যের পর আমরা কাকা প্যালেসের হোটেলে ঢুকলাম। ইজাজ ভাই আমাদের ঘর দেখিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে এলো গরম চা। আমরা এখানে 2 রাত ছিলাম। যাবার সময় মোজাম্মেল বলে গেল ও পরদিন সকাল 8টার সময় আমাদের ঘোরাতে নিয়ে যাবে। প্রথমে দেখাবে হাব্বা খাতুন স্প্রিং আর তারপর তুলাইল ভ্যালির রাস্তায় আমরা শেষ জনপদ চাকওয়ালি অবধি যাবার চেষ্টা করব। ঠিক সকাল 8টায় মোজাম্মেল ও স্করপিও গাড়ি নিয়ে উপস্থিত। এই রাস্তায় ছোট গাড়ির চলা খুব মুশকিল। বেশিরভাগই মাটি পাথরের রাস্তা গ্রামের মধ্যে দিয়ে চলে গিয়েছে। দাওয়ার থেকে বেরোনোর সময় এক প্রস্থ চেকিং হলো। আমরা চললাম হাব্বা খাতুন স্প্রিং দেখতে। কিষানগঙ্গা নদীর পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে বহু দূরে। ঝকঝকে রোদে কিষানগঙ্গা নদীর নীল সবুজ জলে আলো ঠিকরে পড়ছে। সে সৌন্দর্য ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। আমরা ধীরে ধীরে হাব্বা খাতুন পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। আহা, কি স্বর্গীয় শোভা চারিদিকে! আমরা একেবারে মোহিত হয়ে গেলাম। রাস্তায় এক জায়গায় নেমে আমরা হেঁটে 5 মিনিট এগিয়ে গেলাম। পাহাড়ের মধ্যে থেকে ক্রমাগত জলের ধারা নির্গত হয়ে নদীতে গিয়ে পড়ছে। জনশ্রুতি আছে রানী হাব্বা খাতুন মাটির কলসি করে নদী থেকে জল আনার সময় এখানে হঠাৎ কলসি ভেঙে পড়ে এবং তারপর ভাঙা কলসির মধ্যে থেকে অবলীলায় জল বেরোতে আরম্ভ করে। মোজাম্মেল বলল এখন ঝর্ণায় জল কম আছে, কিছুদিন আগেও অনেক জল ছিল।
ঝর্ণা দেখে আমরা এবার তুলেইল ভ্যালিতে ঢুকবো। ঢোকার মুখে আবার এক প্রস্থ চেকিং হলো। আমাদের বলা হলো কোনো মতেই ফিরতে সন্ধে করা যাবে না। এ পথে সাইট সিইং বলতে শুধু গাড়ি করে ঘোরা আর দু চোখ ভরে দেখে যাওয়া। কিছু দূর পরপরই আসবে এক একটা ছোট ছোট গ্রাম, একটু নেমে দাঁড়ানো, প্রাণ ভরে চারপাশ দেখে নেওয়া, আবার পথে এগিয়ে চলা। এ পথে দাওয়ার থেকে 15 কিলোমিটার যাবার পর প্রথম গ্রাম পেলাম বার্নই। বার্নই শব্দের অর্থ তৃণভূমির দ্বার। এটাই হলো তুলেইল ভ্যালির প্রবেশের দ্বার। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর কিছুটা গিয়ে একটা বড় গ্রাম পেলাম, যার নাম নিরু। ওপরের রাস্তা থেকে দেখছি অনেক নিচে নদীর পাড়ে বেশ কয়েকটা রঙিন তাঁবু পড়েছে। মোজাম্মেল বলল ওখানে মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের চিকিৎসা চলছে। অবশ্য এখানে সবকিছুই হয় সেনাবাহিনীর উদ্যোগে। নিরু গ্রামে আমাদের আধার কার্ড দেখাতে হলো আর ড্রাইভারের গাড়ির নম্বর এন্ট্রি হলো। এখান থেকে আমাদের বড়ু গ্রাম অব্দি যাবার পারমিশন দেওয়া হলো। চীনা ভাষায় বড়ু মানে সবচেয়ে বড়। বুঝলাম বড়ু গ্রাম হলো তুলেইল ভ্যালির সবচেয়ে বড় গ্রাম। তারপর একটা ছোট গ্রাম সারদাব ছাড়িয়ে আমরা চলে এলাম হোগলিন্দার গ্রামে। গ্রামে প্রায় সবারই কাঠের বাড়ি, প্রত্যেক বাড়ির সামনেই কাঠের স্তূপ। বুঝলাম এখানে এখন আসন্ন শীতের মোকাবিলা করার প্রস্তুতি চলছে। একটা বাড়ি থেকে একটি বাচ্চা ছেলে ওর দাদির হাত ধরে বাইরে বেরিয়ে এলো। আমরা ওর হাতে কিছু চকোলেট দিলাম। ও খুব লজ্জা পেলেও মুখ দেখে বুঝলাম খুব খুশি হয়েছে। ওর দাদি খালেদা বিবি জানালো যে বাচ্চাটার নাম ওসমান। এখনও ওর স্কুল যাওয়া শুরু হয়নি, আর একটু বড় হলে তারপরে যাবে। আমি সবার ছবি তুললাম, ওরা খুব খুশি হলো। আমরা হুসান গ্রাম অবধি যাবার অনুমতি পেলাম। হুসান গ্রামে গিয়ে রাস্তার দুপাশে অনেক বাড়িঘর দেখলাম, আর গ্রামের পাশে একটা বড় পরিত্যক্ত বাংকার দেখে চমৎকৃত হলাম। জিজ্ঞাসা করে জানলাম দীর্ঘদিন আগে যখন সীমান্তে দু দেশের মধ্যে গোলাগুলি চলতো, তখন গ্রামের সব লোক এই বাংকারে আশ্রয় নিত।
এখানে সবুজের উৎসব। ছোট ছোট গ্রাম, কাঠের বাড়ি, দূরে চারণভূমিতে ভেড়ার পাল, সব মিলিয়ে যেন এক জীবন্ত জল রঙের ছবি। বাতাসে মিশে থাকে পাহাড়ি ফুলের গন্ধ আর এক ধরনের অদ্ভুত শান্তি যা শহুরে জীবনে খুঁজে পাওয়া যায় না। এই উপত্যকা সম্পূর্ণ বদলে যায়। সাদা তুষারের চাদরে ঢেকে যায় সবকিছু, রাস্তা, ঘর, গাছ। পৃথিবী তখন নিস্তব্ধ, শুধুই বরফ আর নীরবতা। এই সময় তুলেইল যেন বাস্তব নয়, বরং কোনো রূপকথার রাজ্য। তুলেইল ভ্যালির সবচেয়ে বড় আকর্ষণ তার নির্জনতা। এখানে ভিড় নেই, কোলাহল নেই, আছে শুধু প্রকৃতির সঙ্গে একান্তে কথা বলার সুযোগ। যেন পাহাড়, নদী আর আকাশ মিলেমিশে এক গভীর ধ্যানের মধ্যে ডুবে আছে। তাই যারা সত্যিকারের শান্তি খোঁজেন, যারা প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান, তাদের জন্য তুলেইল ভ্যালি শুধু একটি ভ্রমণ স্থান নয়, বরং এক অনুভব, এক অন্তর্গত যাত্রা। তারপর এলো বাদুয়াব গ্রাম। এখানে ড্রাইভারের আধার কার্ড জমা নিয়ে নিল আর আমার আধার নম্বর খাতায় লিপিবদ্ধ হলো। আমাদের চাকোয়ালি 4 কিলোমিটার আগে গুজরান পর্যন্ত যাবার অনুমতি দেওয়া হলো। বাদুয়াব থেকে গুজরান 9 কিলোমিটার। মোজাম্মেল বলল এই পথেই গুজরানই শেষ গ্রাম, যেখানে সাধারণ মানুষেরা থাকে। চাকোয়ালিতে শুধু সেনাবাহিনীর লোকেরাই থাকে। চাকোয়ালি থেকে একটা রাস্তা চলে গিয়েছে দ্রাস হয়ে লাদাখের দিকে, তবে সেই রাস্তায় সেনাবাহিনী ছাড়া আর কারো যাবার অনুমতি নেই। দাওয়ার থেকে যাত্রা শুরু করে আমরা মোট অতিক্রম করেছিলাম 52 কিলোমিটার পথ। গুজরানের পর আমাদের আর যেতে অনুমতি দেওয়া হয়নি।
রাস্তায় আমরা কোনো খাবার পাইনি। অফ সিজন বলে রাস্তায় যে দু একটা ছোট হোটেল ছিল সব এখন বন্ধ হয়ে গিয়েছে। বিকেল 4টে নাগাদ দাওয়ারের কাকা হোটেলে ফিরে আমরা 1 প্লেট গরম ম্যাগি নিয়ে দুপুরের খাওয়া সারলাম। আর 2 চোখ ভরে যা দেখিয়ে এলাম সেটা এই জীবনে আর ভুলবো না।